আমাদের আজকের গল্প পার্থিব ঘোষের লেখা ১৬র প্যানেল। অভিষেকের কণ্ঠে সৈকত মণ্ডল, অভিষেকের স্ত্রী এবং কন্যার কণ্ঠে আমি অরিত্রা মণ্ডল, গল্পপাঠ এবং অন্যান্য পুরুষ কণ্ঠে প্রতীক সিংহ রয়। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পার্থিব ঘোষের লেখা ১৬র প্যানেল। অভিষেক বাবু। হ্যাঁ বলো সুজনদা। আপনাকে প্রিন্সিপাল একবার ডাকছে। ঠিক আছে, তুমি চলো, যাচ্ছি। ক্লাসটা শেষ করে প্রিন্সিপালের রুমে গেল অভিষেক। এসো অভিষেক, বসো। স্যার, কিছু দরকার আছে? হ্যাঁ মানে দরকার বলতে ওই আর কি, দেখো তুমি তো জানো এখন সিচুয়েশন কেমন চলছে, মানে সব চাকরি বাকরি নিয়ে মাঝে মধ্যেই তো ভয় হয়। আমারও না এই বুড়ো বয়সে চাকরি চলে যায়। হেসে হেসে বলল প্রিন্সিপাল। হ্যাঁ স্যার, সে বলতে কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে ভাই তোমাকে, তবে আজ সকালে একটা নোটিশ এসেছে তোমার, মানে তোমার চাকরিটা আর নেই অভিষেক। 2016 সালের সম্পূর্ণ প্যানেলটাই বরখাস্ত করা হয়েছে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অভিষেক। এক ঝলকের মধ্যে তার মাথায় খেলে গেল এ মাসে মায়ের চেকআপটা বাকি আছে, তারপর তার মেয়ের স্কুলের টাকা, টিউশনের মাইনে, সব কিছুই বাকি, এবং তার সঙ্গে তার স্ত্রীর অসুস্থতা। বরখাস্ত হওয়া একটা কাগজ নিয়ে সেদিনের মতো ক্লাসটা শেষ করে স্কুল ছেড়ে বেরিয়ে পড়ল। বাড়িতে কি বলবে, পাড়াতেই বা মুখ দেখাবে কি করে? সে তো যোগ্য হিসেবে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে চাকরিটা পেয়েছে। চায়ের দোকানে দাঁড়িয়ে একটা সিগারেট খেতে খেতে সে ভাবল, কোথায় বা কি জানাবে, কিন্তু কোথায় বা জানাবে? কেই বা সাহায্য করবে তাকে? আবার রাস্তায় ফেরার সময় শুনেছে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, সেটাই বা দেবে কোথা থেকে? অনেক কিছু ভাবার পর তার মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল সে। বাড়িতে তখনও কিচ্ছু জানায়নি, কিন্তু কতদিন বা আটকে রাখবে? বাড়ি ফিরতেই কি গো, তোমাকে এরকম দেখতে লাগছে, শরীর খারাপ নাকি? না না, ওই একটু রোদে গরমে কষ্ট হচ্ছিল আর কি। ও ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ওষুধ খেয়েছো? হ্যাঁ, নার্ভের ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা কিনতে হবে। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর, বেশ, তাহলে না হয় কালকে নিয়ে আসবো। মুন্নি কোথায়? সে তো মায়ের কাছে টিভি দেখছে। সন্ধ্যের পর সারাক্ষণ এদিক ওদিক থেকে খবর নিয়ে জানতে পারল, সকাল হলে যাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তারা সকলে আন্দোলন করবে চাকরি ফিরিয়ে দেবার জন্য। মনে মনে ভাবল অভিষেক, সে কি যাবে আন্দোলনে? যদি বাড়িতে দেখতে পেয়ে যায়, তবুও বাড়িতে বসে তো আর কিচ্ছু সুরাহা হবে না, তাই গিয়েই দেখা যাক। পরিকল্পনা মাফিক কলকাতায় যাওয়া শুরু করল সে। তীব্র দাবাদহে আন্দোলন করতে করতে শরীর ভাঙতে শুরু করলো তার। তারপর রোজ এত দূর থেকে যাওয়া আসাও তার শরীরে মনে হয় সহ্য হলো না। একদিন আন্দোলনের সময় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ তার বাড়ি থেকে ফোন এলো। ফোনে জানতে পারল তার স্ত্রী খুব অসুস্থ, দ্রুত বাড়ি ফিরতে হবে তাকে। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ির পথে রওনা দিল সে। পৌঁছে
তার স্ত্রীকে নিয়ে সোজা হসপিটাল পৌঁছাতেই ডাক্তার জানালো অপারেশন করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু টাকার পরিমাণ যে অনেক, জমানো টাকায় তা কোনো মতেই সম্ভব নয়। বাড়ির লোনটা চলছে, ফিক্সড ডিপোজিট বিশেষ কিছু নেই। অগত্যা স্ত্রীকে বাঁচাতে নিজের, তার স্ত্রীর আর মায়ের সমস্ত সোনা বিক্রি করে বসল। তারপরেই তার স্ত্রী অপারেশন হলো। কিন্তু সমস্যাটা হলো তারপরেই একদিন হসপিটালে থাকাকালীন তার স্ত্রী টিভিতে দেখতে পেল অভিষেককে আন্দোলনের মধ্যে। চোখটা জলে ভরে গেল তার স্বামীর যে চাকরি নেই সেটা বেমালুম সে লুকিয়ে গেছে, অথচ সে বাড়িতে জানায়নি। বাড়িতে তার শাশুড়িকে জানাতেই শুরু হলো কান্নাকাটি। কিন্তু তারা কেউই অভিষেককে কিচ্ছুই জানালো না। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে জোগাতে এক সময় অভিষেকেরও পকেট খালি হতে শুরু করলো। পরিবারের চাপ বাড়তে শুরু করলো। টাকা রোজগার করতে এক সময় রক্ত বেচা শুরু করলো অভিষেক। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেল। একদিন সকালে স্ত্রীকে হসপিটালে দেখে আন্দোলনের জায়গায় গিয়ে দাঁড়াতেই চেনা একটা মুখ দেখতে পেল। একটু এগোতেই দেখল সেটা তার মেয়ে মুন্নি। হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনের মাঝে দাঁড়িয়ে রয়েছে সে, তার বাবার চাকরি ফিরিয়ে দেবার আন্দোলন নিয়ে। ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল সে, তারপর ঝড় ঝড় করে কেঁদে ফেলল। এখানে কি করে এলি রে মা? ঠাম্মা নিয়ে এসেছে, ওইখানে বসে আছে ঠাম্মা, রোদে দাঁড়াতে পারছে না। প্রতীক্ষালয়ের দিকে তাকিয়ে দেখল তার মা বসে আছে। খেয়েছিস? হ্যাঁ। মাম্মা কেমন আছে? ভালো আছে সোনা। এই তো এইবার বাড়ি চলে আসবে। আমি এইটা ধরে তাহলে এখানে বসি তোমার কাছে? এখানে বসিস না, খুব রোদ, ঠেলা ঠেলি খাবে। যা ঠাম্মার কাছে গিয়ে বস। না না, এইখানেই বসছি। রাস্তার উপর প্ল্যাকার্ডটা নিয়ে ধপ করে বসে পড়ল মুন্নি। মেয়ের পাশে বসে অপেক্ষা করতে করতে অভিষেক ভাবল, আর কতদিন যে এইরকম ভাবে বসে থাকতে হবে, সংসারটা আর থাকলো না মনে হচ্ছে। দুপুরের তীব্র গরমে একবার ফোনটা বেজে উঠল অভিষেকের। হসপিটাল থেকে খবর এলো তার স্ত্রীর চিকিৎসার জন্যে 15,000 টাকা একদিনের মধ্যে জমা করতে হবে। কথাটা শুনেই কেমন নির্লিপ্ত হয়ে গেল সে। ফোনটা কানে ধরেই চোখটা বুজে এলো তার। মুহূর্তের মধ্যে মেয়ের পাশে বসে থাকতে থাকতেই ধপ করে পড়ে গেল সে। পাপা, ও পাপা, কি হলো? চারপাশের মানুষজন ছুটে এলো তার কাছে। তার মা ছুটে এলো। মনে হয় পাপা ঘুমিয়ে গেছে, অনেক দিন ঘুমায়নি। ছায়াতে সরিয়ে নিয়ে গিয়ে ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার জানালো শেষ হার্ট অ্যাটাক হয়েছে, তবে ট্রিটমেন্ট করলে বাঁচলেও বাঁচতে পারে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু নিয়তির করুণ খেলায় রাস্তাতেই তার মৃত্যু ঘটল। একদিকে স্ত্রীর অসুস্থতা, পরিবারের দায়িত্ব এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার অভিপ্রায়, সব কিছুই দাঁড়িয়েছিল তার ওই চাকরিটার ওপর। অনেক কষ্টের ফলে সেই চাকরিটা পেয়েছিল সে। সেটা হারাতেই একে একে সুখের দিনটা ফুরিয়ে গেল তার, সঙ্গে নিভে গেল তার প্রাণটাও। সত্যি বর্তমানে বেঁচে থাকার মূল মন্ত্র টাকা। সেটা যদি সঠিক সময়ে পাওয়া না যায়, তাহলে রাজারও ভিখারি হতে বেশি দিন সময় লাগে না। মধ্যবিত্তদের
তো কোন ছাড়। আপনারা শুনছিলেন পার্থিব ঘোষের লেখা 16 প্যানেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। গল্পটি সবার সাথে শেয়ার করুন যাতে অনেকের কাছে গল্পটি পৌঁছে যায়। এরকম আরো নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।